4 দিনের যুক্তরাজ্য সফর শেষে ফিরলেন প্রধান উপদেষ্টা তারেক ইউনূস। বৈঠকে অনেকটাই ঘুচে গেছে বিএনপির সাথে সরকারের দূরত্ব, বলছেন বিশ্লেষকরা। তারিখ ঘোষণা করার পর নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে, কারণ সব সংস্কার সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয়। অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে, তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকার হবে। ঈদ যাত্রার মতো ফিরতি পথেও সিরাজগঞ্জের মহাসড়কে ভোগান্তি। যমুনা সেতুর 2 প্রান্তে 20 কিলোমিটারের যানজট, চরম দুর্ভোগে কর্মস্থলমুখীরা। টানা 18 দিন পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের সকল সেবা, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ। অনেকটা খুশি হয়েছি যে এখন টেস্ট করাইতেছি, রোগী নিয়ে এসেছি, টেস্টের পরে ডক্টর যদি ডিসিশন দেয় ভর্তি জন্য ভর্তি করাবো। ইসরায়েলের 2টি ফাইটার জেট ও বেশ কিছু ড্রোন ধ্বংসের দাবি ইরানের, অস্বীকার করল আইডিএফ। পাল্টা জবাবে ইরানিদের উচ্ছ্বাস। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। 4 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এই সফরকালে 12 জুন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সাথে একান্ত বৈঠক করেন তিনি। শেষ দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়াও কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড 2025 সম্মাননা গ্রহণ করেন তিনি। গত 4 দিনে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন আর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে আগ্রহ ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী রিয়াজ রায়হান। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে খোঁজখবর রাখছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন এই বৈঠকের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আগামীর রাজনীতি এবং নির্বাচন বিষয়ে স্পষ্ট হয়েছে। বলছেন সংস্কার এবং বিচার প্রক্রিয়া যেহেতু চলমান, সুতরাং এই চলমান প্রক্রিয়া কখনো নির্বাচনের জন্য বাধা হতে পারে না। তবে সবার আগে স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং নিরপেক্ষ একটি নির্বাচন যেমন এই সরকারের চ্যালেঞ্জ, পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নেওয়াও তাদের জন্য বড় ধরনের আরও চ্যালেঞ্জ। আর যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতে না পারে, তাহলে সামনের যেসব সংকট আসবে সে সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সিনিয়র সাংবাদিক সোহরাব আসার মনে করেন, বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের যে দূরত্ব তৈরি হয়েছিল ডক্টর ইউনূস তারেক রহমান বৈঠকের মধ্য দিয়ে তা অনেকটাই ঘুচে গেছে। গণতন্ত্র হচ্ছে একসঙ্গে চলা। আমরা যদি একসঙ্গে চলতে চাই তাহলে আলাপ আলোচনার বিকল্প নেই। এবং সবচেয়ে ভালো হতো যে প্রধান উপদেষ্টাকে এই নির্বাচনের একটি তারিখ ঠিক করতে বা নির্বাচনের সময়ক্ষণ ঠিক করতে লন্ডন পর্যন্ত যেতে না হতো। তারিখ ঘোষণা করার পর নির্বাচনী কাজগুলো এগিয়ে যাবে এবং সংস্কার কাজও এগিয়ে যাবে, কারণ সব সংস্কার সংবিধান বা নির্বাচনের সাথে যুক্ত নয়, অনেকগুলো আছে প্রশাসনিকভাবেই করার। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিনের মতে, আগামীর স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এমন একটি উদ্যোগের অপেক্ষায় ছিল সাধারণ মানুষ। আমরা সাধারণ জনগণ যারা আছে, সাধারণ জনগণের একটি আশা পূরণ করার বৈঠক বলে আমি মনে করি। এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক এবং যে সংস্কারের জন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক। যে অন্তর্বর্তীকালীন সরকার যদি বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলগুলোর সাথে যদি সবচেয়ে বেশি সমন্বয় থাকে, তাহলে এই দেশের মানুষ সবচেয়ে বেশি উপকার হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা, বিচার এবং সংস্কার কাজটি বেশি সহজ হবে। বিশ্লেষকরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কোনো পক্ষ নয়, তাই বিএনপির পাশাপাশি অন্য দলগুলোকেও আস্থায় নেওয়া জরুরি। একটি পক্ষ এখনো সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কের ফাটল ধরাতে ব্যস্ত বলে মনে করেন
বিশ্লেষকরা। সরকারকে নিরপেক্ষভাবে কাজ চালাতে হবে। নির্বাচনের সময় এখনও সবসময় গণতান্ত্রিকভাবে দৃষ্টিকে এগিয়ে নেওয়া এবং ভোটের আমানত জনগণের সরকারের কাছে, সেই জনগণের ভোট জনগণকে ফিরিয়ে দেওয়া। সরকারের কোনো কার্যক্রমে এই অবস্থা তৈরি করা যাবে না যে, বা এটি মনোভাব সৃষ্টি না হয় যে এই সরকার কারো পক্ষে। যে অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছে, একটা গ্রুপ কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে বড় বড় রাজনৈতিক দলগুলোর দূরত্ব তৈরি করবার চেষ্টা করছে। এই চেষ্টাটি কখনো এই দেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না। সেই দূরত্বগুলো যেন সবচেয়ে বেশি কমিয়ে আসে। সেই কমিয়ে আসলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের ভাগ্যে ভালো কিছু হবে এবং দেশ রিফর্ম করা যাবে এবং আমরা সাধারণ জনগণ একটা ভালো ফলাফল পাবো এবং শান্তিপূর্ণ উপায়ে একটা নির্বাচন হবে। আগামীর নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ না হলে বর্তমান সরকারের অনেক কিছুই প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন বিশ্লেষকরা। নির্বাচনটি যত দ্রুত সম্ভব নির্বাচনটি হোক। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ঈদযাত্রার মতো ফিরতি পথেও যমুনা সেতু মহাসড়কের দুপ্রান্তে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। ঈদের ছুটির শেষ দিন থাকায় ভোর থেকেই কর্মস্থলমুখী মানুষ, বেড়েছে যানবাহনের চাপ, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তোলা হচ্ছে আর তার উপরে চলছে সড়ক উন্নয়নের কাজ। এতে সিরাজগঞ্জের নলকা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত ঢাকামুখী লেনে অন্তত 20 কিলোমিটার জুড়ে যানজট, ধীর গতিতে এগোচ্ছে গাড়ি। চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী চালকরা, আর হাইওয়ে পুলিশ যানজট নিরসনে কাজ করছে। এদিকে ঢাকায় ফেরা মানুষের চাপ দৌলতদিয়া ঘাটেও বেড়েছে যানবাহনের সংখ্যা। ঈদের লম্বা ছুটি শেষে কাল থেকে অফিস আদালত খুলছে আর তাই আগের দিন ফিরতে শুরু করেছে মানুষ। সকাল থেকে ফেরিঘাটে ভিড়, লঞ্চ ঘাটেও চাপ আছে, তবে ভোগান্তি নেই, নির্বিঘ্নেই আছে পারাপার। বিকেলে এই চাপ বাড়বে বলেই ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। আমরা একটু দেখে আসতে চাই দৌলতদিয়া ঘাটে এখন কি অবস্থা, ঢাকায় ফেরা মানুষের চাপ আসলে কেমন। আমাদের সহকর্মী আছেন রাজবাড়ির সহকর্মী রুবেলুর রহমান। ঘাট পারাপারে কি অবস্থা দেখছেন? আমরা যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে ফেরি ঘাটে কিংবা লঞ্চে যে যাত্রী পারাপার হচ্ছে সেক্ষেত্রে এদিকটায় জ্যাম একটু কম। আপনি কি অবস্থা দেখছেন? ভোগান্তি কমেছে কিনা জানাবেন। বৃষ্টি যেমনটি বলছিলেন, আসলে প্রথমে বলে রাখতে চাই, পদ্মা সেতু চালুর পর থেকে কিন্তু দৌলতদিয়া নৌরুটে কিন্তু যাত্রী ভোগান্তি বা দীর্ঘ হয়রানি সেটি কিন্তু আরো লক্ষ্য করা যায়নি। ঠিক বরাবরের মতো এবারের ঈদেও কিন্তু ঈদের আগে যারা ঘরমুখ হয়েছেন, নিরাপদে তারা ঘরমুখ হয়েছেন এবং ঈদ শেষে কিন্তু এখন তারা আবার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। আজ ঈদের শেষ ছুটির দিন হওয়াতে কিন্তু যাত্রী এবং যানবাহনের চাপ বেড়েছে বলে আমরা ঘাট এলাকায় এসে দেখেছি। তো আমি এই মুহূর্তে রয়েছে আসলে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকায়, যেখানে কিন্তু যদি ক্যামেরার সাহায্যে দেখাই যে যাত্রী চাপ সেটি কিন্তু সকাল থেকেই এই যাত্রী চাপটা বেশ লক্ষ্য করছি এবং লঞ্চ ঘাটটিতে যে লঞ্চগুলো রয়েছে এই লঞ্চ কিন্তু প্রতিটি লঞ্চ 10 মিনিট পর পর ছেড়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু 10 মিনিটের সময় লাগছে না কিন্তু লঞ্চ আসলে পরিপূর্ণ হয়ে উঠতে। তো এখানে যারা দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন, বিআইডব্লিউটি কর্মকর্তারা রয়েছেন, ঘাট সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই লঞ্চ ঘাটে যে সকল যাত্রীরা আসছেন তাদের কিন্তু নিরাপদে নির্বিঘ্ন পৌঁছে দিতেই কিন্তু তারা নিরলসভাবে কাজ করছেন এবং অতিরিক্ত কোনো যাত্রী বহন তারা করছেন না। এবং আমরা দৌলতদিয়া বাস টার্মিনাল লঞ্চ ফেরিঘাট এলাকায় ঘুরে দেখেছি, কিন্তু যানবাহনের কোনো সিরিয়াল নেই, অনায়াসে কিন্তু তারা এসে ফেরি বা লঞ্চের নাগাল পাচ্ছেন এবং ফেরির তুলনায় কিন্তু লঞ্চের যে যাত্রী সেই যাত্রী কিন্তু চাপটা অনেকটাই বেশি এবং যাত্রীরা কিন্তু নিরাপদে যেতে পারছেন। তবে বরাবরের মতো যাত্রীরা বলছেন যে তাদের এই যাত্রায় কিন্তু ভোগান্তি না হলেও নির্বিঘ্নে তারা যেতে পারছেন, তবে তাদের অতিরিক্ত ভাড়া কিন্তু নিরাপদে নির্বিঘ্নে যেতে পারছে। কিন্তু উল্টো চিত্র দেখছি সিরাজগঞ্জে, আমরা সেটাই জানবো। রুবেলুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যাচ্ছি সিরাজগঞ্জের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন। ফিরতি পথে তো প্রচন্ড যানজট রুবেল, যেমনটি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলাম দর্শকদের। এর কারণ কি বলে মনে হচ্ছে? কারণ লম্বা ছুটি তো পাওয়া হয়েছে, আজ ছুটির শেষ দিন। এই কয়দিনে যদি ভেঙে ভেঙে আসতো যাত্রীরা তাহলে কি এই চিত্র পাল্টাতো বলে মনে হতো? যাওয়ার জন্য অনুরোধ করেছে, যে কারণে কিন্তু আসলে আজকে সৃষ্টি হয়েছে। বিশেষ করে সকালে যমুনা সেতুর উপরে একটি গাড়ি গাড়ি হয়ে যায়, তারপর থেকে মূলত যানজট শুরু হয়ে যায়। প্রায় 7 থেকে 8 কিলোমিটার এলাকা কিন্তু যমুনা সেতুর পশ্চিমে প্রায় 10 থেকে 12 কিলোমিটার সৃষ্টি হয়েছে। এই যাত্রার ফলে কিন্তু মানুষ অনেক দুর্ভোগ বেড়েছে। বিশেষ করে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যে সমস্ত যানবাহনগুলো যাচ্ছে তারা কিন্তু
এতটাই দুর্বিষহ তাদের চলতে হচ্ছে যে এই প্রচন্ড গরমের মধ্যে মহাসড়কের উপরে ঘন্টার পর ঘন্টা তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে। বিশেষ করে যারা গার্মেন্টস শ্রমিক আছে তারা কিন্তু অনেক সময় বাসের ছাদে কিংবা খোলা এই যে সমস্ত ট্রাকগুলো রয়েছে তাতে করে তাদের যেতে হচ্ছে। এটাকে কিন্তু কষ্টের তীব্রতাটা কিন্তু প্রচুর বেড়ে গেছে। অনেকটাই কষ্টের মধ্যে কিন্তু তাদেরকে চলাচল করতে হচ্ছে। কিন্তু ইতিমধ্যে কিন্তু সেনাবাহিনীর একটি বিশেষ টিম তারা কিন্তু মাঠে নেমেছে এবং যমুনা সেতুর যে পশ্চিম পাড় রয়েছে সেই পশ্চিম পাড়ে যানজট নিরসনের জন্য তারা কিন্তু ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে অর্থাৎ যানজট নিরসনে সেনাবাহিনীর বিশেষ টিমও ইতোমধ্যে যোগ দিয়েছে, আমরা শুনছিলাম, সেটি ধন্যবাদ জানাচ্ছি। এবার লম্বা ছুটি পেল তিলোত্তমা ঢাকার বাসিন্দারা। অবসরের সঠিক সংজ্ঞায় আনন্দ উদযাপন করলো নগরীর হাঁপিয়ে ওঠা মানুষগুলো। ছুটি শেষ, এবার ফিরতে হবে জীবিকার তাগিদে। দীর্ঘ ছুটি শেষে তারা কি নিয়ে ফিরলেন তাই জানবো সহকর্মী ভাস্কর ভাদুরীর প্রতিবেদনে। আর ছবি তুলেছেন আরেক সহকর্মী রাকিবুল ইসলাম। চেনা ক্যানভাসে অচেনা এক নগরীর সাথে এবার আপনাদের পরিচয় করাবো, যে নগরী কিছুদিন হলো ছুটিতে আছে। টানা ছুটিতে তার অখণ্ড অবসর। এই ছুটিতে স্কুলগামীদের শোরগোল বন্ধ, ব্যস্ততম অফিস পাড়ায় নেই প্রতিযোগিতার দৌড়। নাগরিকদের রুদ্ধশ্বাস প্রতিযোগিতার চরিত্রগুলো আনন্দের খোঁজে এবার লম্বা সময়ের জন্য পাড়ি জমিয়েছিল আপনজনের আবাসে। তাই কর্মব্যস্ত নগরীর সবকিছুই যেন থমকে আছে। কোলাহলের বদলে এই সময়েই দেখা মিলেছে সবুজের সমারোহ। ছুটি শেষে শহরের বাসিন্দারা আবার ফিরছেন বেরসিক এই নিত্য অভ্যস্তের জীবনে। সাথে নিয়ে আসছে মায়ের আঁচলের গন্ধ, ভাই বোনের ভালোবাসা আর শৈশবের স্মৃতি। কিভাবে দিন কাটতো, কিভাবে রাত কাটতো এটা বোঝা ছিল না। এমন কোনো রাত নাই আমরা 2টা পর্যন্ত জেগেছিলাম না। অথচ ঢাকায় রাত 10টা বাজলেই ঘুমানোর একটা টেনশন চলে আসতো। হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, বিশেষ করে আমার আম্মুর জন্য। যত টাকা অসুস্থ আসতে পারবে না আর কি, তো ওই যে কাটিয়ে আসলাম। আমাও খুব সুস্থ থাকলো, কিন্তু আসলে পরে আবার অসুস্থ, মানে কাছে পেলেই যেন আত্মীয়দেরকে সন্তানদেরকে খুব ভালো লাগে, ভালো সুস্থ থাকতে পারে আর কি। কাজের দীর্ঘ ছুটিতে এবার যেন একটু মন জুড়িয়ে আপনজনের সাথে থাকা হলো। একটু ইচ্ছে করেই ভুলে যাওয়া হলো কিবোর্ডের সাথে আপোষহীন নিত্য ঠোকাঠুকি। এগুলো আমি ডায়েরিতে লিখে রাখছি, আশা করি ওই ডায়েরি দেখে আবার রিকল করবো আর কি। আমি জানি এরকম ভুলে যেতে পারি, ডায়েরিতে লেখা আছে সব। পাসওয়ার্ড ভুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, আবার পাসওয়ার্ড নতুন করে সেট করতে হবে। অফিসের লোকজনরা চিনবেন? চিনবো, কিন্তু কম্পিউটারের পাসওয়ার্ড না হয় মনে করা গেল, মনের পাসওয়ার্ড তো ফেলে রেখে এসেছে ভালোবাসার চরিত্রগুলোর কাছে। কাজে তো যেতে ইচ্ছে ছিল না, তারপরও যেতে হবে। ছুটি কাটায় গেলে কয়েকদিন কাজ করতে পারি না, আসলে এটা বাস্তব কথা। একটু তো অলসতা মনে হবেই, কারণ দীর্ঘ 10-12 দিন একটানা ছুটিতে ছিলাম, রেস্টে ছিলাম। তো আসবে না, এত ট্রেনে গ্যাদারিং বলতেছে আর আসবে না বাড়ি, তারপরে বলে আরো আসবে। ছুটির এই রেস্টটা মস্তিষ্কে রেখে আবারও শহুরে জীবনের বোঝাপড়ায় মন দিতে হবে রাজধানীবাসীকে। আর অপেক্ষায় থাকবে এমন আরেকটা লম্বা ছুটির জন্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 5 জন নিহত হয়েছেন, অন্তত 7 জন আহত হয়েছেন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ সড়কের নুরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আমবোঝায় একটি ট্রাক বিকল অবস্থায় সড়কে দাঁড়িয়েছিল। পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি ঢাকাগামী নাবিল পরিবহনের বাস পেছন থেকে ট্রাকে ধাক্কা দেয়। আর ঘটনাস্থলেই 3 জনের প্রাণ যায়। গুরুতর আহত হওয়া 9 জনকে হাসপাতালে নেয়ার পথে বাকি 2 জনের মৃত্যু হয়। প্রথম আগে ফলের গাড়ি একটা উল্টে গেছিল, ফলের গাড়ি উল্টার পরে আমি করতে করতে ওই ট্রাক আসে, মানে কোচ আসে করে দিচ্ছে। টার্নিং নিয়ে ফলের গাড়ি যে ডালাটা আছে ওটা সহ বাঁকা করে দেয়। বাঁকা করার পর এখানে একটা 10 চাকার বালুর ট্রাক ছিল, সে গতি নিয়ন্ত্রণ করতে না পারে সে বালুর ট্রাককে মেরে দিছে। মারার পরে এই হতাহতের ঘটনা ঘটছে এখানে। টানা 18 দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। হাসপাতাল ঘুরে দেখা গেছে বহির্বিভাগে চিকিৎসা সেবা শুরু হয়েছে। প্রবেশমুখে পুলিশ সদস্যদের যাচাই শেষে রোগীদের হাসপাতালে ঢুকতে দেওয়া হয়েছে। গত 28 মে
এই হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সাথে চিকিৎসক, নার্স, কর্মকর্তা কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়। 4 জন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল এবং এই কয়দিন হাসপাতালটিতে কোনো ধরনের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি। এদিকে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহতদের ছাড়পত্র দিলেও ঈদের ছুটি শেষে তারা আবারও 2-1 করে হাসপাতালে ফিরতে শুরু করেছেন। জুলাই আহতরা জানান তারা এই হাসপাতাল থেকেই চিকিৎসা নিতে চান। আগে যে কমিটি তারাই সাজেস্ট করে ছুটি তাদেরকে ডিসচার্জ পেপার রেডি করে রাখা আছে, আর বাকি একজন যে আছে সে হচ্ছে ছুটি দেওয়ার মতো, হসপিটালে থেকে চিকিৎসা নেওয়ার মতো না। এখানে স্বরাষ্ট্র এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় কাজ করছে। তাদের ডিসিশন, যাদের থাকার প্রয়োজন নাই তাদেরকে হসপিটালে থাকতে পারবে না। এখন স্বাস্থ্যসেবা কেমন চলছে সেটি আমরা জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী হাসান মিসবা অপেক্ষা করছেন আমাদের জন্য। জানাবেন একটু, 18 দিন বন্ধ ছিল, এতদিন পরে খুললো, কেমন চলছে হাসপাতালের সেবা? আর জুলাই আহতদের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের টানাপোড়েন শেষমেশ মিটল কিনা তাও জানতে চাই। 18 দিন পর আলো জ্বলেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, অর্থাৎ যে হাসপাতালটি প্রায় 5000 মানুষের পদচারণে মুখর থাকতো, রোগীদের প্রাণ চাঞ্চল্যে ভরপুর থাকতো। দেশের একমাত্র জাতীয় ইনস্টিটিউট এটি। সারা দেশ থেকে চোখের চিকিৎসার জন্য গুরুতর এবং জটিল রোগীরাই সাধারণত এখানে এসে চিকিৎসা নেন। সেই প্রতিষ্ঠানটি 18 দিন বন্ধ ছিল, সীমিত আকারে চালু ছিল জরুরি বিভাগ। তবে আজকে সকালে পুরোপুরিভাবে এই হাসপাতালটি সেবা চালু হয়েছে, ভর্তি নেওয়া হচ্ছে এবং অন্যান্য সকল বিভাগেই রোগীরা সেবা পাচ্ছেন। তবে অন্য দিনের তুলনায় ভিড় কিছুটা কম। তারপরও যেহেতু এই হাসপাতালটি বেশ অনেক দিন বন্ধ ছিল, যার কারণে অনেক রোগী হয়তো সেই খবরটি পাননি। তারপরও আজকে অনেক মানুষ সকাল থেকে এসেছেন, সেবা নিচ্ছেন। এবং আপনি আরেকটি যে বিষয় বলেছেন যে জুলাই অভ্যুত্থানে যারা আহত তারা তাদের এবং হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে যে এক ধরনের টানাপোড়েন ছিল সেটি এই মুহূর্তে বলা চলে যে খানিকটা কমেছে, একেবারে শেষ হয়েছে তা বলা যায় না। 54 জন জুলাই যোদ্ধা এখানে ভর্তি ছিলেন, তাদের মধ্যে এখন আছেন 4 জন, বাকি 50 জন ঈদের ছুটিতে তারা গিয়েছিলেন। আমরা হাসপাতালের বাইরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিতে দেখেছি। সেখানে জুলাই যোদ্ধাদের অনেকে এসে তারা ভেতরে ঢোকার চেষ্টা করেছেন, পুলিশ চেক করে ঢোকাচ্ছে। এই মুহূর্তে তাদেরকে ভেতরে আসতে দেওয়া হচ্ছে না, যেহেতু চিকিৎসকরা বলেছেন এবং তাদের বেশিরভাগকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা নেই এবং ফলো আপে থেকে তারা বাকি চিকিৎসা শেষ সম্পন্ন করতে পারবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে সবশেষ। শুনছিলাম, ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। ইসরায়েলে ইরানের পাল্টা হামলার ঘটনায় উচ্ছ্বাসে মেতেছে দেশটির নাগরিকরা। শুক্রবার রাতে তেহরানের রাস্তায় নেমে আসে শত শত মানুষ, নিজ দেশের সমর্থনে দিতে থাকেন নানা স্লোগান, হাতে ছিল পতাকা। অনেকে বলেন নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনের সঠিক জবাব দিয়েছে ইরান, আর নিজ দেশের সক্ষমতা বিশ্বের সামনে তুলে ধরার আহ্বান জানান প্রশাসনের প্রতি। ইসরায়েলি হামলায় নিহত সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীদের প্রতিও শ্রদ্ধা জানান তারা। আর যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরমাণু আলোচনা বন্ধের দাবি জানান অনেকেই। ইসরায়েলের 2টি ফাইটার জেট এবং বেশ কয়েকটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ইরানের সংবাদ মাধ্যম তসনিম নিউজ জানিয়েছে দেশটির সিরাজ ও ইস্ফাহান শহর থেকে মিসাইল ছুড়ে বিমান বাহিনী ধ্বংস করে ইসরায়েলের 2টি F-35 ফাইটার জেট এবং বেশ কিছু সংখ্যক ড্রোন। এই হামলার পর 2টি ফাইটার জেটের একটিতে থাকা নারী পাইলটকে আটক করে সেনাবাহিনী, তবে আরেকজন পাইলটের অবস্থা জানা যায়নি। তেল আবিবের হামলার পাল্টা জবাবে এই আক্রমণের দাবি জানিয়েছে তেহরান, যদিও ইরান সেনাদের হামলায় ফাইটার জেট ধ্বংসের দাবিকে অস্বীকার করেছে IDF। বহু মাস ধরে ইসরায়েলের হামলার হাত থেকে ইরানকে রক্ষা করে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের সাথে এক ফোন কলে খোদ এই কথা জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, এই হামলার ব্যাপারে আগে থেকেই তিনি সব জানতেন, তবে বহুদিন যাবৎ ইসরায়েলকে বাধা দিয়ে আসছিলেন, কারণ মনে প্রাণে ওয়াশিংটন ও তেহরানের একটি পরমাণু চুক্তি চাচ্ছিলেন তিনি, তাই এতদিন সুযোগ দিয়ে আসছিলেন ইরানকে। তবে মার্কিন প্রেসিডেন্ট জানান একটি চুক্তির সুযোগ আছে এখনও তেহরানের। আর দেশটির পাল্টা হামলার জবাবে ইসরায়েলকে সমর্থন দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প জানান তেল আবিবের সমর্থনে আছেন তিনি, এবং দুই দেশের এই লড়াইয়ে আঞ্চলিক যুদ্ধ নিয়ে উদ্বিগ্ন নন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এপিবিএন সদর দপ্তর পরিদর্শন শেষে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সরাসরি যাচ্ছি। আমাদের পুলিশ বাহিনী তো সর্বাত্মক চেষ্টা করে, তারপরে যতটা উন্নতি করা যায়। মাননীয় উপদেষ্টা, 11 মাস তো হয়ে গেল, আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনার কাছে কি মনে হয়? আমি বলবো যে এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হতে থাকবে। ছোটোখাটো দিয়ে একটা ঘটনা যে ঘটে নাই তা না, দিয়ে একটা চুরি হয়েছে, দিয়ে একটা চিন্তায় হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। এখন আমরা দোয়া করি, আপনারা দোয়া করবেন যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়। স্যার, এটার সাথে আরেকটা বিষয় জানতে চাই স্যার, এটার সাথে আপনারা এটার সাথে যোগ করতে চাই স্যার। রাজধানীতে 50টা থানা, আপনি যেটা বললেন, এক্ষেত্রে স্যার গত 7 বার হচ্ছে উত্তর পশ্চিম থানা হচ্ছে ফার্স্ট হচ্ছে আসামি ধরার ক্ষেত্রে। বাকি থানাগুলো কি মানে প্রথম আসামি ধরার ক্ষেত্রে ফার্স্ট এরকম ফার্স্ট সেকেন্ড বলতে কিছু নাই, যে জায়গায় যেই ধরনের ঘটনা ঘটে ওই জায়গায়, যেহেতু ওখানে তো আর উত্তরা থানা যারা আছে তারা তো আর পার্মানেন্ট না, তারাও তো চেঞ্জ হয়েছে। উত্তরা ধরেন যে ডিসিও তো চেঞ্জ করে দিলে না, এবার চলে গেল না, ওই যশোরে চলে গেল না, এ তো চেঞ্জ হইতেছে। মানে যেই জায়গায় যেই ধরনের ক্রাইম হয় এরা সব জায়গায় তারা কিন্তু ভালোভাবে কাজ করে যাচ্ছে, সবাই সব জায়গায় ভালোভাবে কাজ করে।